এই জেলার ট্রেড ইউনিয়ন নেতৃত্ব যারা এবারের সিটু কনফারেন্স আয়োজন করছেন এবং এই সেমিনারে তারা আমাকে ডেকেছেন আপনাদের কাছে দু চার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো এটাও ঠিক যে এটা প্রত্যাশিত ছিল না যে আজকের আবহাওয়া এতটা প্রতিকূল হবে, কারণ আমি অনেকক্ষণ ধরে আছি, আমি জানি আপনারাও এরকম একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকা সেটা যথেষ্ট পীড়াদায়ক, কষ্টকর শারীরিকভাবে, এবং ফলে সেই হিসেবে এবং আমাকেও কলকাতা ফিরতে হবে, ফলে যতটা সংক্ষিপ্ত স্বরে মূল কথাগুলো আমি যা ভেবে এসেছি আপনাদের কাছে বলার জন্য সেটাই আমি চেষ্টা করব। এক নম্বর হচ্ছে যে আমাদের আলোচনা সভার ইতিমধ্যে মোশন বলতে যা বোঝায় আপনারা দেখেছেন যে বিচার্য বিষয়, আলোচ্য বিষয়, সেটা যে বামপন্থা দুর্বল হলে মানুষের রুটি রুজির যে আন্দোলন সেটা দুর্বল হয়। ফলে এই ঘরে যারা বসে আছি তো বটেই, এই রাজ্যের মানুষ, এমনকি দেশের মানুষও, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন আর ওই শব্দটা বামপন্থা দুর্বল হলে না, বামপন্থা দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনি আমাদের রাজ্যের বিধানসভার কথা ভাবেন বা আমাদের রাজ্য থেকে যে লোকসভা আসনগুলোতে যেখানে বামপন্থীদের একটা বিরাট বড় অংশগ্রহণ থাকতো, আজকে কার্যত সেই জায়গায় আমরা নেই বামপন্থীরা। ফলে বামপন্থীরা দুর্বল হলে না, মানে হচ্ছে একটা শর্ত আসে, বামপন্থীরা যখন দুর্বল হয় তখন আসলে চেহারাটা গণতন্ত্রের কেমন হয় বা মানুষের রুটি রুজির চেহারা, আন্দোলনের চেহারা সেটা কেমন হয়, এটা এ রাজ্যের মানুষ সবচেয়ে বেশি টের পাচ্ছে। কারণ বামপন্থীরা চলে যাওয়ার পর ক্ষমতার থেকে এ রাজ্যে গত 14 বছরে রাজ্যে যে পরিবর্তন হয়েছে, আর একই সাথে যুগপৎ যদি থাকেন 2014 সাল থেকে আমাদের দেশের যে পরিবর্তন হয়েছে, এই দুটো পরিবর্তন কোনোটাই ইতিবাচক পরিবর্তন হয়নি দেশের মানুষের জন্য। বামপন্থীদের জন্য তো নয়, দেশের মানুষের জন্য ইতিবাচক কোনো পরিবর্তন হয়নি, যে যা 14তে দেশে ঘটেছে বা 11তে হচ্ছে যে আমাদের রাজ্যে ঘটেছে। এই কথা কেন বলছি, এটার মানে এই নয় যে আমার বামপন্থায় বিশ্বাস আছে বলে আমি একজন অন্ধবিশ্বাসী মানুষ যে বামপন্থার প্রতিফল আমাকে এই কথা বলতে হচ্ছে, তা নয়। আপনার যদি বামপন্থায় বিশ্বাস নাও থাকে, আপনি যদি সিম্পল একজন যুক্তিবাদী মানুষ হন, বিশেষত বামফ্রন্ট থাকার সময় গত 34 বছর আর বামফ্রন্ট চলে যাওয়ার পর 14 বছর এ রাজ্যের অভিজ্ঞতা যদি আপনারা কেউ কখনো অনুধাবন করার চেষ্টা করেন এবং করেন, প্রত্যেক দিন টেলিভিশন, খবরের কাগজ আপনাদের পড়তে হয়, চোখ খুলে তাকাতে হয়, রাস্তায় দেখতে হয়, দু চারজন মানুষের সাথে কথা বলতে হয়। ফলে এখানে দাঁড়িয়ে আমাদের জীবনের যে অধিকার বলতে আমরা যেগুলো বুঝি, আমাদের বেসিক জিনিস, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প, এই জিনিসগুলো আসলে যেগুলো প্রত্যেকটা মানুষকে এফেক্ট করে, আপনি যে অংশ থেকেই আসুন না কেন সমাজে। ফলে আপনি যদি একজন বাম বিদ্বেষী মানুষও হন, 34 বছরে কি এই কথা কখনো দেখেছি কেউ যে হাজারে হাজারে শিক্ষকের চাকরি সেটা হচ্ছে যে বিক্রি হচ্ছে রাস্তায় হরিণ লুটের মতো করে? এবং এ রাজ্যে যেটা হয়েছে যে বাম সরকার চলে যাওয়ার পর, বামেরা ক্ষমতাচ্যুত হওয়ার পর আসলে একটা অদ্ভুত প্রাতিষ্ঠানিক দুর্নীতি গেড়ে উঠেছে সব জায়গায় দাঁড়িয়ে। অর্থাৎ নির্বাচিত সরকার, মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে একটা সরকারকে, সেই সরকার এসে দুর্নীতির যদি বলেন যে আতুরঘর হয়ে উঠছে, অর্থাৎ সেই সরকারটা থেকেই তৈরি হচ্ছে দুর্নীতির এক এক রকম উপাখ্যান। 26,000 ছেলেমেয়ের চাকরি গেছে যাদের স্কুলে পড়ানোর কথা ছিল। এই বিতর্ক আপনারা রোজ দেখছেন। ফলে এখন কতটা দুধ কতটা জল সেটা কোর্ট অব্দি ঠিক করতে পারেনি। ফলে এমন একটা প্রসেস, এমন একটা রিক্রুটমেন্ট প্রসেস যার মধ্যে দিয়ে 26,000 ছেলেমেয়ের চাকরি গেল, এবং যদি এই টানাটানি আদালতে আরো বেশি হয়, আমার ধারণা আরো কয়েক হাজার, আরো 26,000-এর হয়তো চাকরি যেতে পারে। কারণ পরিবর্তনের পর যে ধরনের নিয়োগ যে ক্ষেত্রে হয়েছে, আমি শুধু বলছি না স্কুল শিক্ষক, আপনি পুরসভা, স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সরকারি কর্মী, বিডিও, এসডিও, যেখানে যত নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগগুলো এত বেশি ট্যাম্পার্ড হয়েছে
ফলে যদি সত্যি এই সুপ্রিম কোর্ট অব্দি স্কুল শিক্ষক নিয়ে যে ঝামেলা চলেছে এটা যদি যায়, তাহলে আপনি দেখবেন সর্বস্তরে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এবার এরকম একটা দুর্নীতি যখন হয়, মুশকিলটা কোথায় দেখুন স্কুলের শিক্ষকের, যে আমাদের রাজ্যে মাস্টারমশাইরা ৭৮ সালের আগেও ছিলেন, ৭৮-এর পরেও আছেন, 2011-এর পরেও আছেন, থাকবেন। একটা ক্লাস ঘরে মাস্টারমশাই যখন ঢুকতে যাচ্ছেন, এটা কখনো পশ্চিমবঙ্গে হয়নি, কংগ্রেসের সময় হয়নি, জরুরি অবস্থাও হয়নি, বিধানসভায় হয়নি, এবং আমার ধারণা অন্য অনেক কম রাজ্যেই হচ্ছে, যে লোকটা পড়াতে যাচ্ছেন চকডাস্টার হাতে নিয়ে, সে আসলে মাস্টার কিনে এই সন্দেহটা তৈরি হচ্ছে। ফলে যে একটা শিক্ষায় মিউচুয়াল ট্রাস্ট বলতে যা বোঝায়, যে পড়তে আসছে ছাত্র, শিক্ষক, অভিভাবক, তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, ভরসার সম্পর্ক, এটা হচ্ছে ভেঙে যাচ্ছে। ফলে কেবলমাত্র ঘুষ দিয়ে কিছু লোক চাকরি পেয়ে গেছে, ঢুকে গেছে, এরকম নয়। এবং যারা ঢুকেছে চকডাস্টার হাতে, তারা যদি দাঁড়িয়ে থাকে আরো 25 বছর, তাহলে আরো দুটো জেনারেশনের শিক্ষা সেটা হচ্ছে জলাঞ্জলি। এই কারণের জন্য বলছি বিপদ এটা, যে স্কুল সার্ভিস কমিশন বামফ্রন্ট তৈরি করেছিল। যতদিন বামফ্রন্ট ছিল, স্কুল সার্ভিস কমিশনের একটা নিয়োগ দুর্নীতির কথা আজ পর্যন্ত আসেনি। বামফ্রন্ট চলে যাওয়ার পর এই নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনকে কেন্দ্র করেই হচ্ছে। প্রাথমিক শিক্ষা সংসদ, যেগুলো বামফ্রন্ট তৈরি করেছিল, আপনি যদি বলেন যে কটা স্বশাসিত সংস্থা তৈরি করা হয়েছিল বাম আমলে, প্রত্যেকটার উদ্দেশ্য ছিল এক, আর সেটা পরিণত হয়েছে আজকে আরেক জায়গায়। অর্থাৎ আপনি যে পাত্রে রাখবেন জল, সেই পাত্রের আকার ধারণ করবে, এটা বুঝতে হবে। অর্থাৎ ক্ষমতা যখন বামেরা ছিল, তখন এই আধারগুলো যেখানে আপনি জল রাখছিলেন, সে যেমন আকার ধারণ করতো, বাম নেই, আকার পাল্টে যাচ্ছে। এই সত্যিটা বুঝতে হবে, এটা যুক্তি দিয়ে বুঝতে হবে, অন্ধবিশ্বাস থেকে না। আপনি একইভাবে যদি দেখতে চান স্বাস্থ্য, শিক্ষার ক্ষেত্রে তো এই অবস্থা আমি আপনাকে বললাম। এবং শিক্ষার ক্ষেত্রে আপনারা যদি দেখেন, খুব আপনাদের প্রত্যেকের বাড়ির ছেলেমেয়েরা আছে, পরের জেনারেশন আছে, এত বেশি ড্রপ আউট। আপনি ভাবুন, সারা দেশে লোক সংখ্যা বাড়ছে, 140 কোটির দেশ, আমাদের রাজ্যের জনসংখ্যা 10 কোটি পেরিয়ে গেছে, অল্প বয়সী বাচ্চা ছেলে মেয়ে, কাঁচা ছেলে, তাদের সংখ্যা বাড়ছে, অথচ স্কুলে যাওয়া ছাত্রের সংখ্যা কমছে। এটাকে বলা হয় ড্রপ আউট। বামফ্রন্টের সময় ছিল এর উল্টো, যে যত লোক বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, সেই অনুযায়ী মাধ্যমিক, হায়ার সেকেন্ডারিতে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। 12 লাখ মাধ্যমিক দিত, 10 লাখ উচ্চ মাধ্যমিক দিত, কমতে কমতে 5 লাখে নেমেছে, কোনো বছর 6 লাখ, কোনো বছর 7 লাখ হাইস্ট গেছে। অর্থাৎ এরকম ম্যাজিক আপনি কখনো দেখতে পাবেন যে জনসংখ্যা বাড়ছে রাজ্যে, অথচ রাজ্যে ছাত্রের সংখ্যা কমছে। তার মানেটা কি? লেখাপড়া সম্পর্কে, বিশেষত সরকার পোষিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের ধারণা ভেঙে যাচ্ছে। এবং এই ধারণা ভেঙে যাওয়ার মূল কারণ আর কেউ নয়, বহিঃশত্রুর আক্রমণে ভাঙছে না, সেটা ভাঙছে সরকার পোষিত ব্যবস্থা, সরকার যারা চালাচ্ছেন তাদের দুর্নীতির কারণে। তারা যেভাবে প্রোটেক্ট করছেন, প্রমোট করছেন এই দুর্নীতিগুলোকে, তার কারণের জন্য সরকার পোষিত শিক্ষা ব্যবস্থা ভাঙছে। একইভাবে স্বাস্থ্য ভাঙছে। আমি সেই বিশদ আলোচনায় যাব না, আপনারা প্রত্যেকে দেখেছেন আরজি কর কাণ্ড। আরজি কর কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু একজন তরুণী ডাক্তারের কর্মরত অবস্থায় খুন, এটা নয়। এরকম খুন ভারতবর্ষে আপনি দেখতে পাবেন আরো বহু জায়গায় হয়তো হয়েছে। কিন্তু এই খুনের সাথে যে তথ্যগুলো বেরিয়ে আসলো, যে কতটা অরক্ষিত আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। একটা স্বাস্থ্য হাসপাতালে, সরকারি হাসপাতালের উপর ভরসা করে মানুষ যায়, সেখান থেকে কোন চুরিটা না হয়। সেখান থেকে ডাক্তার হতে গেলে টাকা দিয়ে তাকে পরীক্ষায় পাশ করতে হচ্ছে, নম্বর পেতে হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ চুরি হচ্ছে, ওয়েস্ট বিক্রি করে দেওয়া হচ্ছে, ওষুধ চুরি হচ্ছে। একটা সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে শাসক দলের পরিচিত ডাক্তার নেতা যারা আছেন বসে, তারা এই চুরি, এই দুর্নীতিগুলোতে অভিযুক্ত হচ্ছে। একটা শব্দই চালু হয়ে গেল পশ্চিমবঙ্গে, থ্রেট কালচার। এই যে থ্রেট কালচার, এটা জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের সময় ব্যবহার করেছেন শব্দটা, কিন্তু এই থ্রেট কালচার কার্যত সর্বক্ষেত্রে প্রসারিত। এটা শিক্ষাতেও আছে থ্রেট, স্বাস্থ্যে আছে থ্রেট, আপনারা শিল্পাঞ্চলের মানুষ, সেখানেও থ্রেট কালচার আছে, বিভিন্নভাবে আছে, বিভিন্ন ভঙ্গিমায় আছে। ফলে এই যে থ্রেট কালচার, আমি বলছি, বামপন্থা থাকা না থাকার মধ্যে আপনাকে এই তফাৎটা করতে হবে।
বামফ্রন্ট যতদিন ছিল বিরোধী পক্ষ এখানে সংসদীয় রাজনীতিতে তারা 45 থেকে 48% ভোট পেয়ে গেছে। বামফ্রন্ট জিতেছে, ঠিক 7 বার জিতেছে, কিন্তু এরকম হয়নি বিরোধী শূন্য পরিস্থিতি। এখনকার রাজনীতির প্যাটার্নটা পাল্টাচ্ছে বিরোধী শূন্য রাজনীতি। সেটা রাজ্যে যারা আছেন তারাও চান এবং কেন্দ্রে যারা আছেন তারাও চান। তাদের ফর্মুলা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার মানে তারা যদি কেন্দ্রে থাকে প্রত্যেকটা রাজ্যে তারা দেখতে চান যে তাদের দলের অর্থাৎ গেরুয়া রঙের সরকার আছে, আদারওয়াইজ তারা নন কোঅপারেশন পথে যাবে। আর আমাদের রাজ্যে হচ্ছে যে সরকার যারা আছে রাজ্যের সরকারে তারা যদি পৌরসভায় না থাকে, পঞ্চায়েতে না থাকে, তাহলে নাকি উন্নতি হবে না। ফলে সব জায়গাতেই ডবল ইঞ্জিন চায়। তত্ত্বটা কম বেশি দুপক্ষের প্রয়োগ। এটা আমাদের একটা বড় বিপদ। বামপন্থা দুর্বল হলে শিল্প, আপনারা আপনাদের ধারে কাছে আপনাদের জেলা আমাদের রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে একটা মাইলস্টোন। হলদিয়া জেলা বামফ্রন্ট আসার পর যদি শিল্পায়নের কোনো ভালো মডেল তৈরি হয়ে থাকে, আমাদের আসার আগে থেকে কিছুটা শুরু হয়েছিল, বামফ্রন্ট আসার পর শিল্প উন্নয়নের একটা নতুন মডেল হিসেবে হলদিয়া ইমার্জ করেছে। বামেরা চলে গেছে, আবার ঢুকতে শুরু করেছে। বামেদের সময়, বামেদের শেষ দিকে যে নন্দীগ্রাম একটা বিতর্কিত অধ্যায় চলল। কিসের জন্য? শিল্পায়ন। সিঙ্গুর শিল্পায়ন, শালবনী শিল্পায়ন, রঘুনাথপুর পানাগড় শিল্পায়ন। আপনি প্রত্যেকটি ক্ষেত্রে যখন শিল্পায়নের চেষ্টা করা হচ্ছে, কেননা বামেরা কৃষিতে যে অগ্রগতি ঘটিয়ে গিয়েছিল তার উপর দাঁড়িয়ে শিল্পে উত্তরণ যখন ঘটানোর চেষ্টা হচ্ছে, তখন আমাদের রাজ্যে একটা আত্মঘাতী ঢঙে, আমাদের এটা ভারতবর্ষের কোনো রাজ্যেই ঘটনা ঘটে না যে আত্মঘাতী ঢঙে ন্যারো পলিটিক্যাল ইন্টারেস্টে তারা সেই শিল্পায়নের বিরোধিতা করলো এবং বিরোধিতা করে গোটা রাজ্য যে জায়গায় গেল। পরিবর্তনের পর 14 বছর হয়ে গেছে, একটা কারখানা এই রাজ্যে খোলা যায়নি যেখানে 1,500,000 লোক কাজ করে, অথবা সেই কারখানা খুলতে কখনো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজ্ঞাপন দিয়েছেন বা তিনি গিয়ে হাতে খিদে কেটেছেন। একটা কারখানা গত 14 বছরে এই রাজ্যে কর্মসংস্থান করতে হবে। 100 দিনের কাজ কর্মসংস্থানের কোনো মডেল হতে পারে না। শিল্প যদি না থাকে 100 দিনের কাজ জরুরি। যারা ছিটকে যাচ্ছে অর্থনীতিতে তাদেরকে ধরে রাখার জন্য আমি আপনাকে বলছি যে শিল্পের ক্ষেত্রে হচ্ছে যে রাজ্য পেছচ্ছে, এবং পেছচ্ছে তার একটা বড় কারণ প্রতি বছর এই শিল্প সম্মেলনের নাম করে যা হয়, কলকাতা শহরে প্রত্যেকবার তাদের যত শিল্পপতি আসেন প্লেনে করে সকালে আসেন, পরের দিন বিকেলে ফিরে যান, প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। 100 টাকা কেউ যদি বলেন যে আমি ইনভেস্ট করবো, লিখে দিয়ে যাচ্ছে অনেকে, আমি তো দেখলাম লক্ষ লক্ষ টাকা লিখে দিয়ে যাচ্ছে, যা লিখছে তার 2% 3% বাস্তবায়িত হয়। ইফ দিস ইজ দ্য সিচুয়েশন পশ্চিমবঙ্গে, কেন শিল্পপতির মর্জি অনুযায়ী তো শিল্প হয় না? শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ লাগে, যে পরিবেশটা বামেরা তৈরি করতে পেরেছিল। আজকে বাম চলে যাওয়ার পর ওই হাত পেতে টাকা নেওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, তোলাবাজি বলুন, সিন্ডিকেট বলুন, বহু নামে ডাকতে পারি, তাতে আর যাই হোক এ রাজ্যে কোনো বুদ্ধিমান শিল্পপতি এসে বিনিয়োগ করতে যাবে না। আমি কোনো ঘটনার উল্লেখ করতে চাই না, বাড়তি যে হলদিয়া শিল্পাঞ্চলে রাজ্যের শাসক দল তাদের নেতারাই একজন আরেকজনকে বলেন যে এত বেশি টাকা তোলা হয়েছে যে ওখান থেকে হচ্ছে যে শিল্পপতিরা চলে যেতে চাইছে। এই অবস্থার মধ্যে আমরা রাজ্যের মানুষ যখন দাঁড়িয়ে, আমাদের রাজ্যের বা আমাদের দেশের মানুষের মূল ইস্যু হচ্ছে এটাই, কর্মসংস্থান, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, কৃষি, এই আন্দোলন। রাজ্যে যারা বিরোধী দল, এই মুহূর্তে বাংলার বিরোধী দল নয়, ভোটের নিরিখে হচ্ছে যে পদ্মফুল হচ্ছে এই রাজ্যে এখন প্রধান বিরোধী দল। বিরোধী দলের থেকে যে প্রত্যাশা মানুষের থাকে সেটা তারা পূরণ করতে পারছে। কার্যত দেখা যাচ্ছে ঘাসফুল এবং পদ্মফুল উভয় একজন আর একজনের পরিপূরক হিসেবে কাজ করছে। ফলে রাজ্যের শাসন ক্ষমতায় যদি হচ্ছে ঘাসফুল থাকে, তারা যদি জনবিরোধী নীতি নিয়ে চলে, তাদেরকে আটকানোর কাজ, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রধান কাজ হচ্ছে বিরোধী দল। বামেরা বিরোধী দল নয়, তৎসত্ত্বেও বামেরা বামেদের মতো করে চেষ্টা করছে, নিয়ে সন্দেহ নেই।
বামেরা দুর্বল, এটা নিয়েও কোনো সন্দেহ নেই, কিন্তু সংখ্যার নিরিখে যারা সবল, ভোটের নিরিখে যারা সবল, গেরুয়া পদ্মফুল, তাদের ভূমিকা কি? একটা সময় পর্যন্ত মানুষ বিশ্বাস করছিলেন যে সত্যি রাজ্যের তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়ার জন্য বোধহয় বিজেপি হচ্ছে একটা শক্তিশালী অস্ত্র। ফলে দলে দলে মানুষ, বামপন্থীরাও অনেকে যারা বামেদের ভোট দিতেন, তারা হচ্ছেন যে দিয়ে পাল্টেছেন। এমন এমন কোথাও সোশ্যাল মিডিয়ায় হচ্ছে যে আগে রাম পরে বাম, অর্থাৎ তৃণমূলকে ঠেকাতে গেলে আগে হচ্ছে যে রাম আসতে হবে, তারপরে বাম আসবে। ফলে বামপন্থীদের একাংশ হচ্ছে যে সমর্থন করেছেন এবং করে যাচ্ছে। মানে এই ভোট বিজেপি যা পায় সেই ভোটের সূত্র থেকে আসে। ফলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষের যদি কোনো মোহ থাকে ভারতীয় জনতা পার্টি সম্পর্কে বা বিজেপি সম্পর্কে, সেই মোহ ভঙ্গ করানোর দায় দায়িত্ব বামপন্থীদের উপরই বর্তায়। কারণ এই রাজ্যে যদি বলেন যে মানুষের জীবনের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি বা পদ্মফুল তারা কোনো আন্দোলন করবেন না যেটা আসলে বামেদের শ্রেণী আন্দোলনকে সুবিধা করে দেয়। এবং কার্যত এটা তাদের ঘোষিত প্রোগ্রাম যে এমন কোনো অবস্থান এ রাজ্যে কেন সারা ভারতবর্ষে কোথাও নেবে না পদ্মফুল যে যেখানে বামপন্থী শক্তি বিকাশের কোনো সুযোগ পায়। আর্যিকর আন্দোলনে হয়েছে, আপনি দেখেন সিবিআই এই তদন্ত আটকে গেছে। তরুণীর মা বলছেন যে সিবিআই অফিসাররা টাকা খেয়ে বসে আছে। প্রত্যেকের সন্দেহ যে রাজ্যের পুলিশ যা করেছে সিবিআই তাই করেছে। সিবিআই প্রভাবশালীদের ধরতে চাইছে না, রাজ্যের পুলিশ তো ধরতে চাইনি। তাহলে সিবিআই এমনি এমনি করছে। অনুব্রত মণ্ডলকে 11 বার চিঠি দেওয়ার পর প্রত্যেকবার হাসপাতালে ভর্তি হয়ে যায়, দেখা করে না, এমনি এমনি হয় এটা। সিবিআই হচ্ছে যে রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার। ফলে যখন আমরা দেখি যে এ রাজ্যের আরজিকর আন্দোলন উত্তুঙ্গে, যখন তুঙ্গে আছে, তখন আরএসএস এর প্রধান লিডাররা তারা বলেন যখন যে আমরা চাই না যে আরজিকর ইস্যুতে এই সরকার কোন বিপাকে পড়ুক, তখন বুঝতে অসুবিধা হয় না যে সিবিআই অলসো মিলে একটা করি। সিবিআই তার মতো করে কাজ করছে। অন্যায় অপরাধ 14 সাল থেকে টানা হয়ে যাচ্ছে। আপনি নারদা, সারদা, আবাস কেলেঙ্কারি, 100 দিনের কাজ, এমএলএ এমপি ঢোকাচ্ছে বের করছে, কোথাও কিন্তু আজ পর্যন্ত একটা চার্জশিট পেশ হচ্ছে না, একটা লোকেরও শাস্তি হয়নি গত 10-12 বছর। আপনি বলুন কোন তদন্তকারী সংস্থার উপর আপনার বিশ্বাস থাকবে? আমি বললাম তর্কের খাতিরে যে এ রাজ্যে শাসক দলের নেতা, মন্ত্রী, কর্মীরা তারা হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত, কিন্তু সেই দুর্নীতি ধরে বের করার দায়িত্ব আরেক তদন্তকারী সংস্থার কেন্দ্রের। তারা যদি সৎ হতো তাহলে গত 12 বছরে একটা লোকের একটা কেসে সাজা হয়নি, এক্সেপ্ট দিস পার্সন সিভিক ভলেন্টিয়ার, তার লোয়ার কোর্টে হচ্ছে যে সাজা হয়েছে। এছাড়া আপনি গত 12 বছরে এই রাজ্যে যত দুর্নীতি হচ্ছে তার কোনোটাতে সিবিআই ইনভেস্টিগেশনের ফুল রিপোর্ট আজ পর্যন্ত কমপ্লিট হয়নি। প্রশ্ন করবো না আমরা যে এই রাজ্যের যদি কোটি কোটি টাকা নয় হয়, ড্রেন আউট হয়, মানুষের অধিকার অরক্ষিত হয়, গরিব মানুষের কত টাকা গেছে? সারদা, রোজভ্যালি, মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যা গেছে যা, সিবিআইও ঠিক সেই ফর্মেট চলেছে, যা গেছে যা। আমাদের কথা হচ্ছে যে এটাই, এরকম একটা বিপদের মধ্যে আমরা আছি। ফলে মানুষের যে ইলিউশন পদ্মফুল সম্পর্কে আছে সেটা আরেকটু ভাঙা দরকার। যে তারা এই মুহূর্তে সবচেয়ে বেশি আক্রমণ করছে। আপনি দেখবেন আজকে দুপুর পর্যন্ত শুভেন্দু অধিকারী যেসব সভা করেছেন যে জায়গায়, বামেদের তাদের একটা প্রপোজিশন হচ্ছে যে বাম এবং কংগ্রেস এরা মিলে যে 8-10% কাছাকাছি ভোট পাচ্ছে, এই ভোটটা যদি বিজেপিতে পড়ে তাহলে হচ্ছে তাদের সরকার গড়া নিশ্চিত। তারা বুঝে গেছে তৃণমূলের ভোট তারা ভাঙাতে পারবে না। ফলে তাদের এখন আক্রমণের 1 নম্বর বিষয় হচ্ছে বামেরা। আদর্শগতভাবে তারা জানে যে বামেরা হচ্ছে তাদের বড় শত্রু। কারণের জন্য আমি আপনাকে বলছি যে আমাদের বোঝার জন্য যুদ্ধ শুরু, পহেলগাঁও 26 জন মারা গেলেন, এটাও ঠিক। ধর্মের ভিত্তিতে বেছে বেছে খুন করলেন, এটাও ঠিক। ইন্টারপ্রিটেশনটা কি হতে শুরু করলো? ব্যাখ্যা, 26 জন মানুষ পহেলগাঁওয়ে মারা গেলেন, তার পরের দিন থেকে, তার পর মুহূর্ত থেকে যেটা শুরু হলো দুটো জিনিস। একটা হচ্ছে যে মুসলমানরা কত বেশি সংখ্যায় আছে, অর্থাৎ এই যে সন্ত্রাসবাদী যারা সীমান্ত পারে এসছিল, সীমান্ত পারের অধিকাংশ মানুষ হচ্ছে যে
মুসলিম ফলে এই সন্ত্রাসবাদীরা আসলে মুসলমান, এবং মুসলমানদের ধর্মটা হচ্ছে সন্ত্রাসবাদ। যারা যেখানে মুসলমান দেখবে সেখানে হচ্ছে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা। এক নম্বর ভাষ্য। 2 নম্বর ভাষ্য হচ্ছে একই সাথে দেশের মধ্যে কারা শক্তি। দেশের মধ্যে হচ্ছে শব্দটা হচ্ছে সেকুলার। আক্রমণের মূল বিষয়বস্তু হচ্ছে যে বাংলা, যে সেকু মাকু এই শব্দ দুটো একসাথে চালাচ্ছিল। দেখুন, সন্ত্রাসবাদে 26 জন মারা গেলেন, পহেলগামে মারা গেলেন হচ্ছে আমাদের দেশের সুরক্ষার গাফিলতি সেখানে একটা বড় ফ্যাক্টর ছিল, অরক্ষিত অবস্থায় ছিল ওই জায়গা। সব ঠিক আছে, মানে হচ্ছে যে অল ইজ ওয়েল, এই ঢঙে যারা মনে করেছিলেন যে কাশ্মীর সব শান্ত হয়ে গেছে, দেশ চালাচ্ছেন যারা, তাদের বোঝা উচিত ছিল যে সন্ত্রাসবাদের বীজ হঠাৎ করে বের করে দেওয়া যায় না। সাস্টেন্ড একটা প্রসেস লাগে, টানা প্রসেস। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অনেক বড় লড়াই, যে লড়াইটা আমরাও করতে চাই বামেরা। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে বাদ দিয়ে নয়। ফলে ঘটনা কি ঘটলো, যে ছবি দেখে ভারতবর্ষের অধিকাংশ মানুষ নিথর হয়ে গেছিল, সেই মেয়েটি তার স্বামী আর স্বামীর সামনে বসে আছে। তার একদিন বাদে যখন সেই তরুণী বলছেন যে এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে সন্ত্রাসবাদীদের যেন ধর্ম ধরে চিহ্নিত করার চেষ্টা করবেন না, অথবা কাশ্মীরি সাধারণ মানুষকে ব্লেম করার চেষ্টা করবেন না, তখন সেই মহিলার বিরুদ্ধে যে অকথ্য ভাষায় ট্রোলিং শুরু হয়েছিল সারা দেশ জুড়ে। আপনারা জানেন কারা করেছিল সে? একটাই, দিস গেরুয়া বাহিনী, যে যারা যে কোনো সময় তারা ভারতবর্ষের ফ্যাব্রিককে হিন্দু আর মুসলমানে ভাগ করতে চায়, সংখ্যালঘু সংখ্যাগুরু এই হিসেবে ভাগ করতে চায়। তারা সন্ত্রাসবাদী বনাম আদার্স এই ভাগটা চায় না। এবং আসলে এটা সেই সময় থেকে সংগঠিত হয়েছিল ওই মহিলার বিরুদ্ধে। এটা যে একটা কনসার্টেড এফোর্ট ছিল, এটা একটা সংগঠিত কাজ ছিল, সেটা বোঝা যায়। পরে দেখবেন ওদের মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের একজন মন্ত্রী মশাই, তিনি বলছেন যে আমাদের সেনা অফিসার, যারা মহিলা সেনা অফিসার, আপনারা সবাই দেখেছেন টেলিভিশন, কর্নেল কুরেশি, এরা প্রত্যেক দিন যখন টেলিভিশনের সামনে এসে প্রেস ব্রিফ করত, মানে অনেক যুদ্ধ আমরাও টেলিভিশনে দেখেছি, কিন্তু আমি বলছি যে এই পরিমাণ সেনা অফিসাররা এসে ধর্মনিরপেক্ষতার কার্ড দিচ্ছেন ভারতবর্ষের মানুষকে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে, রিয়েল ইনসিডেন্ট। মহিলা অফিসার কর্নেল কুরেশি প্রত্যেক দিন একদম জাস্টিফাইড একটা ভার্সন অফ এ ওয়ার সেটা দিয়ে যাচ্ছেন। যুদ্ধ শেষ, যুদ্ধ বিরতি শুরু, সেই অফিসারকে চিহ্নিত করা হচ্ছে যে সন্ত্রাসবাদীদের বোনকে দিয়ে কেমন জবাব দিলাম সন্ত্রাসবাদ। এটা যদি অ্যাপ্রোচ, এবং এটাই অ্যাপ্রোচ, কারণ এই কারণের জন্য ওই ভদ্রলোকের মন্ত্রিসভা থেকে তাকে বাদ যেতে হয়নি, ওই ভদ্রলোককে বিজেপি দল থেকে তাড়িয়ে দেয়নি, তার বিধায়ক পদ খারিজ হয়নি। এখানে শেষ নয়, তারপরও এবার সাংসদ কেন, তারা নেমে বলছেন যে এই মহিলাদের, ভারতীয় মহিলারা যারা সেদিন ঘটনাস্থলে ছিলেন কাপুরুষের পরিচয় দিয়েছেন, তাদের ওই সন্ত্রাসবাদীদের সাথে লড়া উচিত ছিল। অর্থাৎ 26 জন মারা গেছেন, সাথে আরো 26 মহিলা, 52 জন যদি মারা যেতেন তাহলে হচ্ছে বীরাঙ্গনার মর্যাদা পেতেন। এই হচ্ছে তাদের অ্যাপ্রোচ। অর্থাৎ এই মহিলারা সাহসের পরিচয় দেননি, যেটা দেওয়া উচিত ছিল ভারতীয় নারী হিসেবে তাদের। ফলে আসলে মেয়েদেরকে কি চোখে ওরা দেখতে চান, আপনি এই সিকোয়েন্সেস অফ ইভেন্ট দিয়ে দেখবেন। এবং আমরা যেটা বলি বামপন্থীরা, যে মনুবাদী দল, এরা মনুষ্য জাতির জন্য বিপজ্জনক, শুধু ছেলে মেয়ে নয়, নারী পুরুষ নয়। এরা হিন্দুদের মধ্যেও যে কাস্টিস ডিভিশন আছে, তার সবচেয়ে নিচের দিকে যে মানুষগুলো থাকে, দলিত বা দেশের সংখ্যালঘু, এদেরকেও এরা হচ্ছে কুকুর বেড়ালের মতো করে দেখতে চায়। আজকে যারা হিন্দুত্বের কথা বলে সবাইকে এক করার চেষ্টা করছে, যে মানে আমাদের হিন্দুদের মধ্যে দলিত, ওবিসি, ব্রাহ্মণ, কাস্ট, সব কিছু যাক, এটা হচ্ছে সমস্তটাই ঘটনা। আসলে এই মনুবাদী রাজনীতির মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। ভারতবর্ষের সমাজের যে ফ্যাব্রিক, সেই ফ্যাব্রিকটাকে তারা অস্বীকার করতে চায়। তারা বিশ্বাস করে না যে ভারতবর্ষ হচ্ছে বহু মতের, বহু ধর্মের, বহু মানুষের, বহু ভাষার দেশ। যদি এটা
বিশ্বাস করতো তাহলে তাদের ধর্মনিরপেক্ষতার প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো। আর ধর্মনিরপেক্ষতার প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো, কর্নেল কুরেশিকে কেউ সন্ত্রাসবাদীদের বোন বলতে পারে না, এবং বোন বলার পর বহাল তবিয়তে কলার উঠে ঘুরিয়ে বেড়ায়। আর অশোকা ইউনিভার্সিটির টিচার ও প্রফেসর যিনি বলেছিলেন এই যুদ্ধ চলাকালীন সোশ্যাল মিডিয়াতে যে নারীদের ক্ষমতায়নের প্রয়োজন আরও বেশি, সেনারা যে কাজ করেছেন, বিশেষত মহিলা অফিসাররা এবার যা করেছেন কমেন্ডেবল, ফলে তাদের আরও বেশি বেশি করে আমাদের যুদ্ধ সেনাবাহিনীতে আসা উচিত, আমাদের জীবনের সর্বক্ষেত্রে আনা উচিত। এটা অপরাধ, এটা তো আমরা সবাই বিশ্বাস করি যে মেয়েদের আসা উচিত, আরও বেশি এগিয়ে আসা উচিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, স্পেস, সব জায়গাতে। এই কথা বলার জন্য তাকে জেলের ঘানি টানতে হয়েছে দেশদ্রোহিতার অপরাধ। আর দেশপ্রেমিক হয়ে গেলেন ওই লোকগুলো যে মন্ত্রী, যে সাংসদ যারা আছেন এই আকাতাকু কথাগুলো বলে গেলেন প্রকাশ্যে দিবালোকে। আমি বলছি এটা ভারতবর্ষের জন্য বড় বিপদ। আজকে যারা এই বিপদটা দেখে শিখছেন না, যারা মনে করছেন না এনি কস্ট তৃণমূলের বদলে যে কেউ আসলেই হলো, সে পদ্মফুল হলো গো, তাদের বোঝা উচিত যে কোনো অংশে কম বিষাক্ত নয়। ফলে এখানে একমাত্র বিকল্পের জায়গা হচ্ছে যে অল্টারনেট বিকল্প হচ্ছে যে বাম। আমরা পরীক্ষিত এ রাজ্যে বামেরা, আমাদের কিছু ত্রুটি ছিল, আমাদের দুর্বলতা ছিল, মানুষ সমালোচনা করেছেন, মানুষ রিজেক্ট করেছেন, এভরিথিং ইজ দেয়ার। ইতিহাসের খাতায় সেসব লেখা হয়ে গেছে। তার থেকে বামেরা শিক্ষা নিচ্ছে, নতুন বাম তৈরি হচ্ছে নতুন পরিস্থিতি। সেখানে দাঁড়িয়ে এই পদ্মফুল হচ্ছে একটা অল্টারনেট, এটা একটা বিকল্প। এই ভ্রান্তির মধ্যে আমরা যেন কেউ না থাকি, এবং এমনভাবে সুচিন্তিত কৌশলে বিভিন্নভাবে বিষিয়ে দিচ্ছেন এরা এটার ধারণাটা। একটা যুদ্ধে, এই যুদ্ধ ডেফিনেটলি আমাদের দেশে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য যদি প্রয়োজন হয়, পড়শি দেশে সন্ত্রাসবাদীরা থাকে সেখানে হানা দেবে সেনাবাহিনী, করবে সে কাজ। বামপন্থীরা বলেছেন অনেকে যে দেশের সুরক্ষার প্রশ্নে আপোষ নেই, কিন্তু দেশের সুরক্ষার প্রশ্নে দেশের সরকারকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। তারা হচ্ছেন, আপনি যদি এদের পলিসিগুলো দেখেন, একটার পর একটা সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সেনা 4 বছরের জন্য নিচ্ছেন, আপনি সেই দায়বদ্ধতা আশা করেন? আমাদের সেনাদের পেনশন পে বাবদ দিতেই হচ্ছে আমাদের সরকারের প্রায় 30% অর্থ চলে যায়। আপনি সেনায় খালি হচ্ছে প্রায় 18% পদ খালি আছে। আপনি এত বড় দেশ, তার সীমান্ত সুরক্ষা, আপনি সেগুলো বলবেন না? আপনি ডিফেন্স, এই যে আপনারা সবাই দেখেছিলেন বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে তখন কথা হচ্ছিল যে রাশিয়ার থেকে এমন একটা যন্ত্র নিয়েছি আমরা S-400, যেটা হচ্ছে যে পাকিস্তানের প্লেন আকাশে উঠলেই কিছুক্ষণের মধ্যে ঝপাঝপ মেরে ফাটিয়ে দিচ্ছে এবং নামিয়ে দিচ্ছে। এটা পাচ্ছে করতে। তাহলে এই টেকনোলজি ডেভেলপ করার জন্য আপনাকে সেই বিনিয়োগ করতে হবে। আপনারা জানবেন যে ডিফেন্সে গবেষণার ক্ষেত্রে যা বিনিয়োগ হয় ভারতবর্ষে, সেটা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে কম বিনিয়োগ। মাথা পিছু বছরে 3,500 টাকা, যেখানে সোভিয়েত রাশিয়া, মানে রাশিয়া এখনকার, বা আমেরিকা বা ব্রাজিল, এরা মাথা পিছু বছরে 4 লক্ষ টাকা, আমাদের থেকে 8, 9, 10 গুণ বেশি খরচ করে। এমনি আপনি টেকনোলজি ডেভেলপ করেন, আপনি যদি খরচ না করেন আপনি গবেষণায়, আপনি আউটপুট পাবেন কোত্থেকে? আপনি যদি চান আমরা যুদ্ধে জিতি, আমাদের দেশের সেনাবাহিনীরা সীমান্ত সুরক্ষিত রাখুক, তাহলে যে প্রযুক্তির উদ্ভব ঘটাতে হবে তার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। সরকার কোথায়? সরকার পিছু হচ্ছে। সরকার বলছে ডিফেন্সে আমরা এখন থেকে বেসরকারিকরণ করব। আপনি যে যুদ্ধ বিমান ইত্যাদি যা কিছু তৈরি হচ্ছে, আমাদের যেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে, এগুলো এতদিন তৈরি করার দায়িত্ব ছিল, এখন সেগুলো নয়, আম্বানিদেরকে নিয়ে আসা হচ্ছে, বিদেশের বহু কোম্পানিকে ঢোকানো হচ্ছে। তাহলে আপনার সুরক্ষা আপনি যদি সুরক্ষিত রাখতে চান, সরকারের চেয়ে কার কাছে বেশি সুরক্ষিত থাকবে? কোনো একটা জিনিস বেসরকারি সংস্থার কাছে। সরকার দায় আছে। যে সরকার ভারত মাতা কি জয় এবং আত্মনির্ভর ভারতের কথা বলেন, তারা ক্যাবিনেট মিটিং করার সময় সকাল বিকেলে এমন এমন কোম্পানিগুলোকে সবকটাকে বেসরকারিকরণ করছেন যেগুলোর নামে আগে ভারত অথবা নামের পরে ভারত। যেমন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নামের পরে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স নামের আগে আছে, ইন্ডিয়ান রেল আগে আছে,
স্কুটার ইন্ডিয়া লিমিটেড মাঝে আছে। আপনি এরকম ভাবে যে আপনি যদি হাতে কর গুনতে থাকেন, এবং একটার পর একটা কোম্পানি দেখবেন যে যেগুলো রাষ্ট্রায়ত্ত কোম্পানি, যেগুলো আসলে আত্মনির্ভরতার প্রতীক ছিল, সেগুলোকে বেছে দেওয়ার প্ল্যান করছেন কর্পোরেটদের কাছে জলের তরে। আর তারা বলছেন ভারত মাতা কি জয়। আজকে সিচুর যে সম্মেলন, ডেফিনেটলি আমার বিশ্বাস তারাও এই সরকারের এই নেতিবাচক দিকটা সেটাকে তুলে ধরার চেষ্টা করবেন, এবং দেশের সরকারের নীতি পরিবর্তন করতে না পারলে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বলতে আমরা যা বুঝি শুধু শিল্প নয়, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যেরকম শিল্প, রাষ্ট্রের দায়িত্ব স্বাস্থ্যের, রাষ্ট্রের দায়িত্ব শিক্ষা, কৃষি, প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে যে রাষ্ট্র আস্তে আস্তে তার দায়িত্ব পালন করছে, সেগুলোকে আস্তে আস্তে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে, এবং আপনাকে বোঝাতে চাইছে যে এগুলো আপনার যেগুলো অধিকার হিসেবে স্বীকৃত ছিল, অর্থাৎ শিক্ষা আপনার অধিকার, স্বাস্থ্য আপনার অধিকার, কাজ পাওয়াটা, কর্মসংস্থান আপনার অধিকারের মধ্যে পড়ে, এবং সকলে ভারতবর্ষে আইন আছে, কিন্তু এই অধিকারগুলোর অধিকার থাকবে না, এগুলো আসলে সুযোগের মতো হবে। আপনি পারলে নিন, আপনার কাছে সুযোগ আসলে নেবেন, আরেকটু এগিয়ে গিয়ে বলে কেউ কেউ পরিষেবার মতো, অর্থাৎ আপনার পকেটে যদি পয়সা থাকে আপনি পাবেন, ভালো হাসপাতালে গিয়ে যান, ভালো বেড নিন, ভালো কলেজে গিয়ে পড়ান ছেলে মেয়েকে। এই জায়গায় হচ্ছে আমাদের দেশ যাচ্ছে, এবং আনফর্চুনেটলি দেশের এই যে নেতিবাচক পরিবর্তন হচ্ছে, তাতে আমাদের রাজ্য যারা চালাচ্ছে তারাও কোনো ইতিবাচক আন্দোলন সেখানে করতে পারছে না, প্রত্যেকেই হাত ধরাধরি করে আছে। তাহলে এরকম একটা দমবন্ধ করা পরিবেশের মধ্যে যখন এই সম্মেলন হচ্ছে, CI2 সম্মেলন, বা বামেরা যখন নতুন করে আবার রিভাইভালের চেষ্টা করছে, সেখানে আমাদের প্রত্যেকের ভূমিকা হচ্ছে যে এটাই আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে, যারা শিক্ষক আন্দোলনের সাথে যুক্ত, যাতে মানুষের জীবনের রুটি রুজির অধিকার, মানুষ হিসেবে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার, সেটা যেন অক্ষুণ্ণ থাকে। অনেক কষ্টের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছিলাম, 75 বছর পেরিয়ে হয়ে গেছে, এবার RSS এর 100 বছর পূর্তি হচ্ছে। ফলে তারা চায় না যে আসলে দেশটা ধর্মনিরপেক্ষ ট্যাগ নিয়ে থাকুক, তারা চায় যে এটা ধর্মনিরপেক্ষ থেকে এই দেশটা একটা ধর্মীয় রাষ্ট্রে পরিণত হোক, হিন্দু রাষ্ট্রে। এই এজেন্ডা হচ্ছে তাদের গোপন এজেন্ডা, যেটা আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। ফলে এ রাজ্যেও যে মানুষরা মনে করছেন তৃণমূলের বিকল্প বিজেপি, তাদের কাছে আমাদেরকে আরো জোরালোভাবে নিয়ে যেতে হবে যে এদের এই কদর্য রূপ, এদের এই কুশাসন, এদের এই গভর্নেন্সের চেহারা। আশা করি সেই কাজ আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ময়দানে দাঁড়িয়ে করতে পারবো। এই আশা রেখে, এই ভরসা রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।